সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে ধর্ম, মানবতা, মনুষ্যত্ববোধ, সভ্যতা এগুলা থেকে আসলে মানুষ আস্তে আস্তে দূরে সরে গেছে। সহিষ্ণুতা মোটেই নাই। আমার ইসলাম ধর্মে কিন্তু বলে না কাউকে আঘাত করতে, অন্য ধর্মের লোকদের আঘাত করতে বা জোর করে তাকে ধর্মান্তরিত করতে। ইসলাম বলে যে তাকে দাওয়াত দেন, আপনার ভালো দিকটা বলেন, যদি তার ধর্মে ভালো লাগে সে আপনি আসবে। এবং বাংলাদেশে কাউকে জোর করে মুসলমান বানানো হয়েছে বলে আজ পর্যন্ত গত ৬০ বছরে আমি শুনি নাই। আমার বয়স ৬৫। আচ্ছা, আমার জন্ম কিন্তু হিন্দু পাড়ায়। মাত্র ৮টা মুসলিম পরিবার ছিল, ১.৫ কিলোমিটার বাই ১ কিলোমিটার একটা জায়গায়। তো আমি তো বড় হয়েছি হিন্দু পাড়ায়, পূজা খাইতে গেছি, পূজা দেখতে গেছি। এই ৯০-র দশক পর্যন্ত এই দেশে কিন্তু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। প্রথম মন্দিরের উপর আক্রান্ত মানে অ্যাটাক করে কৈবল্য ধামে, গোবিন্দ দাদা জানবেন, চিটাগাঙে পাহাড়তলির কাছে কৈবল্য ধামে জেনারেল এরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন 1988 বা 89 বা 90-র বিগিনিংয়ে। তো ওইটা পলিটিক্যাল ছিল। আচ্ছা, গোবিন্দ দাদা যেটা বলেছেন যে দুই একটা জায়গায় হয়, এটা ছোটোখাটো যেটা হয় সেটা পলিটিক্যাল কোনো ইনস্টিটিউশন সেটা করেনি। অ্যাজ এ হোল দুই একটা জায়গায় মন্দিরের জমি দখল করছে বা ইয়ে করছে, হয়তো পলিটিক্যাল দলের লোকগুলা কেউ দুষ্ট লোক ২-৪ জন যেটা করেছে, হয়তো মন্দিরের জায়গাটা চেষ্টা করেছে একটু কেড়ে নিয়ে সে একটা মার্কেট করতে বা কিছু করতে। এটা আইসোলেটেড বিচ্ছিন্ন ঘটনা। বাট অ্যাজ এ হোল আমার গোবিন্দ দাদাও জানেন যে বাংলাদেশে আমরা একটা শান্তিময় পরিবেশে আছি, হিন্দু মুসলমান সবাই মিলে, ছোটোখাটো ২-৪টা আইসোলেটেড ঘটনা ছাড়া। বাট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা কোনের দলের সরাসরি এজেন্ডাভুক্ত পৃষ্ঠপোষকতায় আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদের ওপর চড়াও কেউ হয়নি। আমি আগেই বলেছি ২-৪টা আইসোলেটেড যারা দুষ্ট লোক আছে তারা হয়তো দলের আশ্রয় নেয়, সেটা দুই একটা করে ও কোনো বিভিন্ন লোভ লালসায় পড়ে বা জমি জমা লোভ লালসায়। বাট আমি তো হিন্দু পাড়ায় বড় হয়েছি, আমি জানি। এবং আমি এই বড় হয়েও ওই যে ২০০০ সালেও আমি একটা পঞ্চগড়ে আমি একটা হিন্দু পাড়ায় গিয়েছিলাম। আমি ২ দিন ছিলাম ওখানে, একটা গ্রামের বাড়িতে বেরিয়েছিলাম এবং আমি গিয়েছি। কই, আমরা তো কারো পূজাকে ইয়ে করতে যাই না, ওখানে তো আমি দেখি নাই, বা ঢাকাও দেখি নাই বা অন্য কোথাও দেখি নাই। ঢাকায় দেখেন ইচ্ছে যে করে আমরা গোবিন্দ ভাই, দেখি। গোবিন্দ দাদা বললেন যে এই ইভেন পলিটিক্যাল দলের লোকজনও কিন্তু পূজা যায় শুভেচ্ছা জানাতে, গেছে না ঢাকেশ্বর মন্দির। ইভেন আমার সেনা প্রধানও তো গেছে, জেনারেল ওয়াকার সাহেব গত বছর হ্যাঁ, গেছে না, ৫ই গেছে। আগস্টের পরে আমরা আমরা কিন্তু সবাই না সবাই গেছে, এর আগেও আমরা চেষ্টা করি সরকারিভাবে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু সবসময় শান্তিপূর্ণ একটা অবস্থা বজায় রাখতে। কিন্তু ভারত সেটাকে কি করে, সবসময় দুষ্টামি করে। তারাও বিভিন্ন টকশোতে বলেছেন যে অনেক জিনিস ঘটনা যেগুলো তারা বলে এটা মিথ্যা, এবং ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিংস দিয়েও কিন্তু ওটা প্রমাণ হয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের সময় যা কিছু ওই পশ্চিমবঙ্গ বা ভারতীয় মিডিয়া থেকে প্রচার করা হয়েছে আলটিমেটলি সবই মিথ্যা, 100% মিথ্যা ছিল। তো যাই হোক, এটা আমাদের দেশের চালচিত্র। আমরা কিন্তু অনেক ভালো আছি, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আচ্ছা, আমরা কিন্তু সাম্প্রদায়িক দেশ না। দেখেন, ভারত কিন্তু বলে সবসময় একটা বড় দেশ, লার্জেস্ট ডেমোক্রেসি এবং অসাম্প্রদায়িক দেশ। কিন্তু দেখেন ওখানে 40 বছর আগে ভারতে ভালো অবস্থা ছিল, এটা আমি অবজার্ভ করেছি। 40 বা ইভেন 30-35 বছর আগেও ভালো অবস্থা ছিল। গত 20 বছর যাবৎ যা দেখা যাচ্ছে ভারতে, তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাচ্ছে। এটা তারা যদি বুঝতে পারে তো ভালো। আমার কথা হচ্ছে যে জন্মগতভাবে যে ওই দেশে মুসলমান আছে সে তো ভারতের নাগরিক। 47-এর পরে কিছু মুসলমান এপারে চলে আসছে, কিছু হিন্দু ভাই এপার থেকে ওপারে চলে গেছেন। এটা আবার পাকিস্তান থেকে, ওয়েস্ট পাকিস্তান, তখন দিদেন ওয়েস্ট পাকিস্তান থেকে কিছু ভারতে ফেরত গেছে, আবার ভারত থেকে কিছু ওয়েস্ট পাকিস্তানে চলে গেছে। পাকিস্তানে কিন্তু এখনো হিন্দু মন্দির আছে, লাহোরে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো সেখানে কোনো সমস্যা হচ্ছে না। আমরা মুসলমানরা কিন্তু সাধারণত টলারেন্স ম্যাক্সিমাম শো করে এবং চেষ্টা করে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। কিন্তু এই যে ইদানিং কালে যেটা ভেরি রিসেন্টলি ওই পারে শুভেন্দুবাবু
শুভেন্দু পুরা নামটা আমি জানি না, শুভেন্দু অধিকারী বা আধিকারী। তো এই ভদ্রলোক জয়ী হলেন, ভালো কথা। ভোট নেওয়ার আগে অনেক রকম প্রচারণা করেছেন, এটা পলিটিক্যাল স্টান্ট করেছে। রবীন্দ্র দাদও বলেছেন পলিটিক্যাল নেতারা অনেক রকম বক্তব্য রাখে ভোট কামানোর জন্য। ভালো কথা, তুমি ভোট কামিয়েছো, ভালো। এখন তো তুমি পারো শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে। তো এই ধরনের যে পলিসি তারা নেয়, এই যে ওদের নাগরিকত্ব বাতিল করে দিবে, ওদের আধার কার্ড বাতিল করে দিবে, ওদের এটা একটা দুইটা না। গোবিন্দ দাদা অবশ্য বলেছেন কিছু লোক কাজ করতে যায়। হ্যাঁ, কিছু লোক কাজ করতে যেত একটা সময়। এখন কিন্তু বাংলাদেশে লোকজন ওই পারে কাজ করতে খুব একটা যায় না আমার জানা মতে। দেশেই আমরা কাজের লোক পাই না, ওই পারে কোথেকে যাবেন? তার সারপ্লাস থাকলে না যেত, যা কিছু যায় বিদেশে যায় কর্মসংস্থানের জন্য, বৈধভাবে বা দালালের চক্কর উপরে কেউ গিয়ে সাফার করে, এটা আমরা জানি। তো মোদি এবং শুভেন্দু অধিকারী বাবু, এরা বিজেপি RSS, এদের যে পলিসি, এদের পলিসিগত সমস্যা আছে। তারা, আমরা তো চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরাও ভালো থাকবো। প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে, সেই আগুনের তাপ তো বাতাসে আপনার গায়েও এসে ছড়াবে। তো সেটা তো আমরা চাই না। এক, তো আমরা চাই তারা সবসময় ভালো থাকুক, আমাদের সাথে সুসম্পর্ক থাকুক। আমরা ছোট দেশ, ওরা একটা বড় দেশ। তা আমরা তো গায়ে পড়ে তাদের সাথে ঝগড়া করতে যাইনি, এরকম ইতিহাস নাই, কেউ রেকর্ডে দেখাতে পারবে না যে গত 20 বছরে আমরা তাদের গায়ে পড়ে তাদের সাথে এই উস্কানিতে গেছি। বরঞ্চ গত 20 বছরে যেটা হয়েছে, অনেক ভারতীয় বৈধ অবৈধভাবে, এটা দাদা নিজেও জানেন, হাসিন সাহেবও জানে, আমরা সবাই জানি যে ঢাকাতে, বাংলাদেশে অনেক বৈধ অবৈধ ভারতীয় কর্মকর্তা কর্মচারী আছে। আচ্ছা, এইটার ব্যাপারেও কিন্তু আমরা অতটা চোর না, আমরা কিন্তু কারো মারতে কাটতে যাই নাই। আমরা সমালোচনা করি যে আমার দেশের লোক পাচ্ছে না, লোক চাকরি পাচ্ছে না, অবৈধভাবে ভারতীয়রা কিভাবে চাকরি করে। তো আমার দেশের স্বার্থ রক্ষার জন্য সেটা আমরা বলবোই। কিন্তু কারো উপর এমন কোনো নজির আছে যে আমরা গিয়া মাইরা পিঠটা কাইটা তারে ঘর থেকে বের কইরা বেজ্জতি কইরা করছি? এটা করিনি আমরা, আইন নিজের হাতে তুলে নেই না, আমরা এটা করি নাই, সেই কোনো প্রমাণও নাই এখন পর্যন্ত। তো এখন কথা হচ্ছে যে ভারত যে যা করছে, এটা তো তার নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছে, নিজের ক্ষতি নিজে করছে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা মানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করছে তারাই, সরকার কর্তৃক প্ররোচিত হয়ে তারাই করছে, তাদের পলিটিক্যাল দলগুলা করছে। আমরা তো তাদের গিয়ে বলি নাই যে তোমরা এইভাবে করো ওইভাবে করো। আমাদের দেশের সাথে তাদের কোনো ইনফ্লুয়েন্স হয়ে বা আমরা কর্ম খাটাইতে যাইনি, অতীতেও না, এখনো না। কিন্তু দেখা গেছে ভারতীয়রা গত 56 বছর যাবতীয় কোনো না কোনো ভাবে এই দেশের রাষ্ট্রীয় পলিসি নিয়ে ডিল করার চেষ্টা করেছে এবং করেছে। তো যাই হোক, এইবার যে গরু নিয়ে যেটা হচ্ছে, এটা তো তাদের অর্থনীতিতে তারাই আঘাত করল। ইসলামে আছে গরু বা দুম্বা, উট, ছাগল, এখন যে অঞ্চলে যেটা প্রাপ্য। তা আমাদের অংশে এটা আমাদের ঐতিহ্য এবং ইসলামিক রীতিনীতি অনুযায়ী গরুর চাষাবাদ, ছাগলের চাষাবাদ আমাদের দেশে বেশি, বাংলাদেশে তো আমরা করি, ভারতবর্ষেও তাই। তো ভারতবর্ষের মুসলমানরা এতকাল কিন্তু করে আসছিল। এটা কি ভারতের পলিটিক্যাল ফিগাররা জানে না? তারা তো জানে। তো ইচ্ছা করে উস্কানিমূলক এটা, যে তাদেরকে এবার করতে দিব না। কেন ভাই? তোমারই তো, তুমি গরু বিক্রি করতে পারো, এমনকি তোমার যে টপ 10টা বিফ এক্সপোর্টার কান্ট্রি মানে কোম্পানি আছে, সেগুলোর নাম কিন্তু রেখেছ মুসলিম নাম দিয়ে, অথচ মালিকগুলা কিন্তু হিন্দু। সেটা তো কেউ সমালোচনা করতে যায় নাই। তুমি কিন্তু মিডল ইস্টে বা বিভিন্ন দেশে মাংস পাঠাচ্ছ। আচ্ছা, একই সাথে তুমি এই গরুর মাংস এক্সপোর্ট করতে পারো, অথচ কোরবানি দিতে দাও না, তার ধর্মীয় রীতি পালন করতে দাও না। এটা না করলেই কি তাদের হতো না? এটা করে তো তারা করছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পশ্চিমবঙ্গের হিন্দু ভাইরা এবং অন্যান্য অঞ্চলের হিন্দু ভাইরা, যারা সারা বছর এই জীবন জীবিকার জন্য, সংসার চালানোর জন্য, এমনকি ব্যাংক থেকে লোন নিয়ে তারা গরুর চাষাবাদ করে। সেই এখন তারা যেখানে 5 লাখ টাকা যা লোন আছে, সে 1 লাখ টাকাও বিক্রি করতে পারছে না, একটা গরু বিক্রি করতে পারছে। চিন্তা করেন আমার ওই হিন্দু ভাই, হিন্দু বোনটার কি অসুবিধায় আছে সে। তার তো আত্মহত্যার কর্মে সামিল। তারা কি করবে? ঋণ তো আর ব্যাংক তো আর তাকে ছাড়বে না। তাহলে কেন? তার ক্ষতিটা কি আমরা মুসলমানরা কেউ এই পার থেকে বলেছি করতে? বা পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ার কোনো মুসলমান বলেছে? বলে নাই। তাহলে কেন এই ধরনের পলিসি? তারা ভুল পলিসি নিয়েছে এবং তাদের অর্থনীতি বুমেরাং হয়েছে। চামড়া, তারপরে এই শিল্পের সাথে অনেকে জড়িত, বিফ এক্সপোর্টের সাথে জড়িত,
গরু চাষাবাদের সাথে জড়িত, মানে কতগুলা লোকের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। হ্যাঁ, তাদের নিজের পায়ে নিজে কোড়াল মারলো, নিজের ইকোনমিতে নিজে কোড়াল মারলো, নিজের জনগণের গায়ে আঘাত দিল, নিজের জনগণের পেটে লাথি মারলো। এই যে কাজগুলা, এই কাজগুলো কি আমাদের দেশে কোনো পলিটিক্যাল ফিগার গিয়ে বলেছে, বা কোনো পলিটিক্স আমরা বলি কখনো? আমরা তো কখনো এই আজকে দেখেন যে কি করলো। তো এই যে আমি ভারতীয় যে ভাইরা ক্ষতিগ্রস্ত, আমি তাদের জন্য ফিল করি, আসলে কষ্ট লাগে। ওদের যেমন সন্তান আছে, সংসার আছে, আমাদেরও আছে, তো আমরা কষ্ট পাই যে তাদের প্রতি। আর তার প্রতি যে নামাজে, আমি ভিডিওতে দেখেছি মসজিদ থেকে টেনে হিসেবে বের করে নিয়ে যাচ্ছে এক। আর তুমি স্বপ্ন দেখো 2 দিন পর পরে অমুক মসজিদের নিচে মন্দির ছিল। কেন ভাই, তুমি আরেকটা মন্দির বানায় নিলেই তো হয়। এই ঝামেলা করার, ধর্মের ভেদাভেদ সৃষ্টি করার, উস্কানি সৃষ্টি করার তোমার দেশের ভিতরে তুমি কেন করছো? না করলেই পারো। আর ইসলামের রীতিনীতি অনুযায়ী, এটা গোবিন্দ ভাই হয়তো জানেন না, যে কোনো মুসলিম বিশ্বের যে কোনো প্রান্তে আঘাতপ্রাপ্ত হবে ভ্রাতৃত্ব বন্ধন হিসেবে, সেটা আমি সেটার প্রতিবাদ জানাবো। এটা আমার ধর্মীয় রীতিনীতিতেই বলে। অতএব এটা দোষের কিছু না যে আমরা এবার থেকে যদি কেউ বলি যে ওইবারে মুসলিমটা অত্যাচারিত হচ্ছে, সেটা দোষের কিছু না, এটা আমরা বলতেই পারি। এটা বলাই বরঞ্চ উচিত আমার ধর্মীয়ভাবে। আমি তো এই যে হিন্দু ভাইদের ব্যাপারেও বললাম যে চাষিদের, গরু যারা চাষবাস করে হিন্দু ভাইদের কি কষ্ট হচ্ছে, এটা আমি বলছি না। মানুষ, মানবতা। আমি হিন্দু মুসলমান ভেদাভেদ করি না তো। আমার কতগুলো বন্ধু আছে হিন্দু, একসাথে ঈদের সময় দাওয়াত খায়, আসে যায় সবসময়। এই হিন্দু মুসলমান ভেদাভেদটা কেন রে ভাই? এই দেশে কখনোই ছিল না এটা 90-এর পর থেকে আস্তে 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 এটা কিছুটা সরব করেছে। আমাদের কিছু প্রমোটকারী মিডিয়ার, এরা এইগুলা উস্কানি দেয়। এই যারা এই পারের বসে ভারতের দালালি করে, তারা কিন্তু এই ভেদাভেদটা এই পারেও সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু আমাদের সরকার, কোনো সরকারই এটাকে পেট্রোনাইজ করে নেই, করতে দেয় নেই, আগে বাড়তে দেয়নি। তো এটা বিশ্ব জানে, এটা রেকর্ডেই আছে, এটা আমাদের তর্ক বিতর্কের কিছু নাই। জি, তা আমি আশা করব আমার ভারত সরকার যাতে বিষয়গুলো বুঝে, তার ভালোটা সে বুঝে, তার জনগণের ভালোটা যেন সে বুঝে, ভারত শান্তিতে থাকুক, আমরা চাই। জি।